বাংলাদেশের গত 4টি টি-20 ম্যাচে 4 জন আলাদা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, যেটাকে বেশ উন্নতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। একই সাথে যখন যার যেখানে যেভাবে প্রয়োজন পড়ছে সে পারফর্ম করছে। দলগত বা সামষ্টিক পারফরমেন্সের জোরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একই সাথে গত 2 সিরিজ জিতেছে। তো এটা নিশ্চয়ই আসলে আমাদের সবার জন্য, ভক্তদের জন্য একটা ভালো লাগার বিষয়। আর যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করছিলাম, ওই 4 ম্যাচে 4 জন ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, একেবারে এটার শুরুটা যদি ধরি শ্রীলঙ্কা সিরিজে প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ হারলো, তারপরে লিটন কুমার দাস ক্যাপ্টেন, একদম ক্যাপ্টেনের মতো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটাকে বলে, তিনি সেভাবে খেললেন, ব্যাটিং করলেন, দল জিতলো, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন। এরপরের ম্যাচে আবার শেখ মেহেদী হাসান এসে ভেলকি দেখিয়ে দিলেন। বোলিং তো তার সবসময়ই, স্পেশালি পাওয়ার প্লের কথা যদি বলি, পাওয়ার প্লে মিডল ওভার বা শেষের দিকে মেহেদী হাসান ভালো বোলিং করে থাকেন, সেটার একটা নিদর্শন শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে তিনি দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নিজের দিকে বাগিয়ে নিলেন। এবার পাকিস্তান সিরিজ চলছে বাংলাদেশের মাটিতে, সেখানেও গত 2 ম্যাচের কথা যদি চিন্তা করেন, প্রথম ম্যাচ পারভেজ ইমন, তিনি বলেন এনাফ ইজ এনাফ, গত 2 ম্যাচে আমার রান আসেনি, ওকে আই এম পারফর্মিং টুডে, সেটা করলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। আর সব শেষ ম্যাচে জাকির আলী অনেক 50 করলেন। একই সাথে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে শেখ মেহেদী হাসানও কিন্তু গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দাবিদার ছিলেন, যেহেতু তিনি 32টা রান করেছেন বেশ ক্রুশাল মোমেন্টে বাংলাদেশ আর্লি উইকেট হারানোর পরে, সাথে বল হাতে তার ওই 25 রানে 2টা উইকেট, যেটা আসলে শেপ আপ করে দিয়েছে পুরো ম্যাচের গতিপথ। তো এই যে লক্ষণগুলো, এই যে উদাহরণগুলো, পরিসংখ্যানগুলো, এগুলো দল হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করা যায়। এবং এই বাংলাদেশের বর্তমান যে স্কোয়াডটা রয়েছে, সেটাই বাংলাদেশের টি-20 ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড বলেই বিবেচনা করছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা। একই সাথে বাইরে যারা রয়েছেন, ভক্ত, অনুরাগী, দর্শক, সবাই মানছেন যে এই দলটাই যথেষ্ট রসদ রয়েছে টি-20তে সাকসিড করার। কেন রয়েছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ওপেনিং থেকে শুরু করুন, মিডল অর্ডার বলুন, বোলিং বিভাগ, স্পিন, পেস, সব জায়গাতেই যে এক্স ফ্যাক্টর দরকার। মূল কথা ওই যে বলে না, ইম্প্যাক্টফুল পারফরমেন্স, কার্যকারিতা, ইন্টেন্টের যে বিষয়টা, সব কিছু এই দলে একদম ভরে ভরে আছে। একেবারে ওপেনিং পজিশনে দেখুন যাদেরকে থিতু করা হচ্ছে। গত ম্যাচে যদিও নাইম শেখ খেলেছেন, একজন ব্যাকআপ অবশ্যই লাগবে, তাকেও তৈরি রাখতে হবে, তার তৈরি থাকতে হবে, সেই আশাতে নাইম শেখ এই মুহূর্তে দলের সাথে আছেন। তবে পারভেজ ইমন আর তানজিদ তামিমের কথা যদি বলি, কি ওয়ানডে কি টি-20, সব জায়গাতেই কেউ না কেউ ভালো খেলছেন, কেউ না কেউ ভালোভাবে দলকে এগিয়ে নিচ্ছেন। সবচেয়ে বড় কথা যেটা, তারা যতটা বল খেলছেন ততটাই ইম্প্যাক্ট রাখছেন। এমন না যে আমি 30টা 40টা বল খেলেছি তাতে আমি দলকে পেছনে ঠেলেছি। ইমন বা তামিম অন্তত এভাবে খেলে থাকেন না। তারা এখন টি-20 ক্রিকেটের কথা বললে পাওয়ার প্লেতে বাংলাদেশ দলকে 40 থেকে 50 রান এনে দিচ্ছেন। হ্যাঁ, এমন ম্যাচ দেখা যাচ্ছে যেখানে যদি তামিম আর্লি আউট হন, সেখানে পারভেজ ইমন দায়িত্ব নিয়ে খেলছেন। দায়িত্ব মানে অবশ্যই সেই অ্যাঙ্করিং রোল না, মানধাতার আমলের, যেটা আসলে ওই যে আমি টুকটুক করে খেলে গেলাম, ডট বল দিলাম, সিঙ্গেল হয়তো নিলাম বা নিলাম না, বাউন্ডারি মারলাম কি মারলাম না। ইমন কিন্তু সেরকম করেন না, তামিমও সেরকম করেন না। একজন খারাপ করছেন ঠিক আছে, অন্যজন সেটা পুষিয়ে দিচ্ছেন। এভাবেই বলেন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করা, ওপেনিং পজিশনটা দারুণভাবে তারা ম্যানুভার করছেন। পরের দিকের কথা যদি বলি, আসলে লিটন কুমার দাসের সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি, তিনি ক্যাপ্টেন্সির দিকটা নিয়েও আলাদা করে প্রশংসা করতে হয়। যদিও গত ম্যাচের ক্যাপ্টেন্সিতে কিছু জায়গাতে অনেকের অভিযোগ থাকতে পারে, স্পেশালি এত দ্রুত পাকিস্তানে এতগুলো উইকেট ফেলে দেওয়ার পরেও ম্যাচটা এত ডিপে গেছে, সেখানে ক্যাপ্টেন্সির ভূমিকা ছিল বলেই বিশ্বাস করেন অনেকে। তবে ওভারঅল এই লিটনের আন্ডারে কিন্তু বাংলাদেশ বড় বড় সাকসেসগুলো পেয়েছে। যদি সেই ভারত সিরিজ থেকে শুরু করি, 2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসে, সেখানে বাংলাদেশ যে ভারতকে হারালো, লিটন ক্যাপ্টেন ছিলেন। গত 2 সিরিজ লিটন ক্যাপ্টেন্সি করেছেন, যদিও হ্যাঁ ওই ইউএই কিংবা পাকিস্তানে তার দল হেরেছে তার নেতৃত্বে। তবে এই পজিটিভনেসের শুরুটা যদি এখান থেকে হয়, সেটা ক্যারি করা তিনি করতে পারবেন, সেই আশা অবশ্যই আমরা সকলে করব। একই সাথে গত ম্যাচে এবং এই সিরিজে কিংবা সাম্প্রতিক সময় যদি বলি, একেবারে গত 1-1.5 বছর থেকে আমরা ধরি, শেখ মেহেদী হাসানের কথা, ব্যাটসম্যান শেখ মেহেদী হাসানের কথা, এই ক্রিকেটারকে যখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট টি-20 11-এ খেলায়, তখন অবশ্যই তার বোলিং সামর্থ্যের কথা আগে মাথায় রেখে, ব্যাটিং সামর্থ্যের কথা পরে মাথায় রেখে একাদশে
আনা হয় তাকে। তবে আমরা যেটা ইদানিং দেখতে পাচ্ছি, ইদানিং বললেও ভুল হবে, একেবারে গত ওয়েস্ট ইন্ডিজ সফর গত বছরের শেষের দিক থেকে মেহেদী হাসানকে 7 নম্বর বা 6 নম্বরে খেলানো হচ্ছে, অর্থাৎ 4th ডাউন বা 5th ডাউন। একেবারে গত ম্যাচের কথাও যদি বলি, 4 নম্বর উইকেট পড়ার পরে তিনি নেমেছেন বিফোর শামীম হোসেন পাটোয়ারি। এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, অনেকের অবজারভেশন থাকতে পারে যে কেন একজন শামীমের মতো প্রপার ব্যাটারকে শেখ মেহেদীর মতো ব্যাটারের আগে নামানো হচ্ছে না। এমন চিন্তাধারা আসতে পারে যদি সেই জায়গা থেকে যদি বলা হয় যে জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি, তারপরে শেখ মেহেদী, এমন কেন হতে পারে না বা এমন কেন হয়নি। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেখ মেহেদী হাসানকে শামীমের আগে নামানোটা খুব একটা ভুল সিদ্ধান্ত না, বা এটা থেকে দল উপকৃত হতে পারে যদি শেখ মেহেদী হাসানের ব্যাটিংটা ক্লিক করে, যেটা গত ম্যাচে করেছে। মেহেদী আর জাকেরের যে ইনিংস বা জুটিটা ছিল সেটাই কিন্তু বাংলাদেশের বড় সংগ্রহ বা একটা ফাইট করার মতো সংগ্রহ এনে দেওয়ার পেছনে অবদান রেখেছে। মেহেদীর নিজের কথা যদি বলি, তিনি নেমে হিট করার চেষ্টা করেছেন, অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলার চেষ্টা করেছেন। তখন ওদিক থেকে জাকের আলী কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করেছেন যে ওকে, আমি তাহলে একটু দেখে শুনে ধরে খেলি। সেটাই হয়েছে, ক্লিক করার যে বিষয়টা বলছিলাম। শেষ পর্যন্ত কিন্তু মেহেদী 25 বলে 32 রান করলেন, সেই কারণেই বাংলাদেশ যে টোটালটা পেল সেটা আবার ডিফেন্ড করতে পারলেন বোলাররা। তো এই যে স্ট্র্যাটেজি, এটা থেকে একটা জিনিস স্পষ্ট যে মিডল ওভার যখন আছে, স্পেশালি ডেথ ওভার যখনও আসেনি, অর্থাৎ 16 থেকে 20 ওভার, তার আগে পর্যন্ত শামীম পাটোয়ারিকে দল এক্সপোজ করতে চায় না। কেননা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট বিশ্বাস করে শামীম শেষের দিকে খেলার জন্যই বেশি উপযুক্ত। মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ, তিনি কিন্তু শ্রীলঙ্কায় থাকতে একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা শামীমকে চাই শেষের দিকে এসে তিনি হিট করবেন, দ্রুত রান তুলবেন। সেই স্ট্র্যাটেজি বজায় রেখেই তারা এগোতে চেয়েছেন। এই কারণেই শামীমকে তারা রেখে দিয়েছেন পরের জন্য। আর শেখ মেহেদী আর জাকের মাঝের দিকের ওভারগুলো খেলে খেলাটা যত ডিপে নেওয়া যায়, রানের স্কোরবোর্ডের ধারা বজায় রেখে সেটা চেষ্টা করে গেছেন। আর ওই শামীমের পরের যে রোলটা টিম ম্যানেজমেন্ট চাইছে সেটা তো এতক্ষণ আলোচনা করলামই। তো এজন্যই বললাম যে আপাত দৃষ্টিতে এই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মনে হচ্ছে, কারণ মেহেদী হচ্ছে ক্লিক করছেন। যদি মেহেদী ক্লিক না করেন সেখানে কিন্তু আরও বেশি আলোচনা আসতেই পারতো। ধরুন টানা মেহেদী এই একই জায়গায় 6 নম্বরে 6টা থেকে 8টা অর্থাৎ 2-3টা সিরিজ টানা খেলে গেলেন, কিন্তু তার ব্যাটে রান আসছে না, তিনি আসছেন আর আউট হচ্ছেন। তখন এসে আবার কিছুক্ষণের মধ্যেই শামীম পাটোয়ারিকে নামতে হচ্ছে, অনেক বেশি বল খেলতে হচ্ছে। তখন সমালোচনা হতেই পারতো যে তাহলে মেহেদীকে নিচের দিকেই নামিয়ে দেন, শামীম পাটোয়ারিকে জাকেরের পরে আনুন। এই আলোচনা আপাতত এই সিরিজে কিংবা গত ম্যাচে মেহেদী আসার সুযোগ দেননি, শেখ মেহেদী হাসান আসার সুযোগ দেননি। সামনের যত সিরিজগুলো হবে সেখানেও হয়তো বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে এগোতে চাইবে। কেননা বাংলাদেশ দল, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো বিশ্বাস করে খুব বেশি সময়ের জন্য শামীমকে রাখা, শামীমকে এক্সপোজ করা বা ক্রিজে পাঠানো হিতে বিপরীত হতে পারে। কেননা শামীম চিকি শট খেলেন, শামীম হিট করে খেলেন, স্লগ করে খেলেন। সেগুলো যদি ওই 40-50টা বল বা ওই সংখ্যক বলের সময়কালটা শামীমের হাতে থাকে, সেটা তার জন্য কঠিন হয়ে পড়তে পারে। শেষের 15-20টা বল শামীম যদি পান, তখন তিনি নিজের মতো দেদারসে শট খেলে রান তুলতে পারেন, দ্রুত গতিতে রান তুলতে পারেন। এইটাই হয়তো ম্যানেজমেন্ট ভাবছে। তো আপাত দৃষ্টিতে আবারও বলছি যে এই কারণেই বাংলাদেশ দলকে সফল মনে হচ্ছে। যদিও গত ম্যাচে শামীমের ব্যাটে তেমন রান আসেনি, তবে তার সামর্থ্য কেমন, তিনি কী করতে পারেন সেটা আমরা সকলেই জানি। তো আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এবার নামছে হোয়াইট ওয়াশ করার মিশনে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছিল, দ্যাট ওয়াজ নট এনাফ, ডেফিনেটলি দ্যাট ওয়াজ নট এনাফ। ইতোমধ্যেই পাকিস্তানের সাথে সিরিজ জিতে গেছে, সেটা অবশ্যই এনাফ হওয়া উচিত না। হোয়াইট ওয়াশ করার জন্য প্রত্যেকটা খেলোয়াড়কেই সমান গুরুত্বপূর্ণ পারফরমেন্স দেখাতে হবে। একই সাথে গত 4 ম্যাচে 4টা জেতা ম্যাচে বাংলাদেশ 4 জন ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। 5ম ম্যাচে বাংলাদেশ আবার জিতুক, 5 নম্বর ম্যান অফ দ্য ম্যাচ আসুক, সেটাই নিশ্চয়ই আপনাদের সকলের চাওয়া থাকবে। সেই আশায় বুক বেঁধে সেই শুভকামনা জানিয়ে বাংলাদেশ দলকে আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।